পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে। ভয়াবহ যুদ্ধের হামলার বার্তা দিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কারখানাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইতিমধ্যে। আজকের সংবাদে থাকছে এ নিয়ে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, হামাসের হামলায় উঠল ইসরায়েলের 3 সাজোয়া যান। এ পর্যন্ত 900 ইসরায়েলি সেনার মৃত্যু দেখল দখলদার ইহুদিবাদী সরকার। মহা দুশ্চিন্তায় এবার দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, ভারতের মদদে এই হামলা দাবি পাকিস্তানের। বেলুচিস্তানের বোমা হামলায় কেঁপে উঠল স্কুল বাস, 3 শিশু সহ নিহত 5। আরো জানিয়ে দেব, ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত 30। এবং জানিয়ে দেব, রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন। এদিকে গাজায় সেনা অভিযান বাড়ানো ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ রাশিয়া। আরো জানিয়ে দেব, ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরো বাড়াচ্ছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত হামাস যোদ্ধারা সম্মুখ যুদ্ধের পরিবর্তে গেরিলা কৌশলের উপরই নির্ভর করছে ইরান সমর্থিত স্বাধীনতাকারী এসব যোদ্ধা। সুড়ঙ্গ পথ ও অতর্কিত হামলার মাধ্যমে ইসরায়েল বাহিনীর উপরও আঘাত আনছে হামাস। ইসরায়েল নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখলেও হামাসের এই প্রতিরোধ গাজার মাটিতে তাদের অভিযানকে কঠিন করে তুলেছে। এই সংঘাত দীর্ঘায়িত হচ্ছে আর হামাসের প্রতিরোধ প্রমাণ করছে নিজেদের ভূখণ্ড রক্ষায় কতটা মরিয়া তারা। আর এই গেরিলা যুদ্ধের অংশ হিসেবে গাজার উত্তরাঞ্চলের আল আতারা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বহু ইসরায়েলি সেনাকে হতাহত করার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। সোমবার এক বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, ইসরায়েলের 3 সামরিক যানকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। হামলায় শাওয়াজ টাইপ আইডি এবং ট্যান্ডেম চার্জ প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। আল কাসাম দাবি করেছে যে তাদের যোদ্ধারা হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাদের আরেকটি ইউনিটকেও সফলভাবে মোকাবেলা করেছে। তাদের হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করেছে আল কাসাম ব্রিগেড। এছাড়াও গত শুক্রবার ঘটনাস্থল থেকে হেলিকপ্টার দিয়ে হতাহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে সোমবার উত্তর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল বলছে, ওই 22 বছর বয়সী সেনার নাম সার্জেন্ট ইউসুফ ওয়াহিউদা চিরাক। একটি সুড়ঙ্গের অভিযানের সময় এই সেনা গুলিতে নিহত হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 9 মে পর্যন্ত হতাহত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈন্যের সংখ্যা 856 জন। এর মধ্যে গত 18 মার্চ গাজায় অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে 8 জন নিহত হয়েছে। সব মিলিয়ে আহত হয়েছেন 5758 জন ইসরায়েলি সেনা। তবে ইসরায়েল বাহিনী তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করছে বলে অভিযোগ করে আসছে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো। 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। হামাসের রকেট হামলা ও ইসরায়েল ভূখণ্ডে অনুপ্রবেশের জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে গাজা। সেখানে মানবিক সংকট ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করছে হামাস। এতে করে স্থল অভিযানে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল বাহিনী। দুই পক্ষের এই চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিন। ভারতের মদদেই হামলার দাবি পাকিস্তানের। বেলুচিস্তানের বোমা হামলায় কেঁপে উঠল স্কুল বাস, 3 শিশু সহ নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার 0 পয়েন্টের কাছে একটি স্কুল বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন শিশু। আহত হয়েছেন অন্তত 35 জন। ঘটনা নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুল বাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা
চালানো হয়েছে। আইএসপিআর আরো জানায়, বুনওয়ানুম মার্সুস অপারেশনে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশ জুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে। এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে। খোঁজদারের ডেপুটি কমিশনার জানান, আহতদেরকে সিএমএইচ খোঁজদারে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, নিরীহ শিশু ও শিক্ষকদের উপর হামলা এক বিভৎস ও অমানবিক কাজ। এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শহীদ শিশুদেরও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত 30। ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য। খবর ইন্ডিয়া টুডের। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায়। সেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে 25 জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মাওবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন নয়। 1967 সালে চীনের বিপ্লবী নেতা মাও সেতুং এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাওবাদীরা ভারতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। খনিজ সম্পদে ভরপুর ভারতের মধ্যাঞ্চলে তারা প্রান্তিক আদিবাসীদের অধিকারের দাবিতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। 2000 সালের মাঝামাঝি সময়ে এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন প্রায় 1/3 এলাকার নিয়ন্ত্রণে চলে যায় 15 থেকে 20 হাজার মাওবাদী যোদ্ধার হাতে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, মাওবাদীদের হয় আত্মসমর্পণ করতে হবে, নইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে। গত বছর তিনি বলেছিলেন, 2026 সালের মার্চের মধ্যে সরকার মাওবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে। রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর নওশেরো ফিরোজ জেলার মেরো তালুকদার জাতীয় মহাসড়কে মঙ্গলবার পুলিশ এবং জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার একটি জাতীয়তাবাদী সংগঠনের ডাকে সিন্ধু খাল, কর্পোরেট, কৃষি এবং অন্যান্য ইস্যু নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষ ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ সময় ক্ষুব্ধ জনতা সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের মোরো শহরের বাসভবন পুড়িয়ে দেয়। এই ঘটনায় একজন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন পুলিশ সদস্য ছিলেন। বিক্ষোভকারীরা ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি ছাদ থেকে স্লিপ এয়ার কন্ডিশনের বাইরের অংশ ফেলে দেয়। মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সশস্ত্র রক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাচ্ছে। লাঞ্জারের বাড়ি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। মোরো শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে অন্তত 3টি কার্গো ট্রেলার পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষকে অন্যান্য জেলা থেকে পুলিশ ডাকতে হয়। একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ইউরিয়া বস্তা বোঝায় একটি ট্রাকের উপরে উঠে তা লুট করছে। কেউ বস্তা ট্রাক থেকে ফেলেছে, আবার কেউ মোটর বাইকে করে তা নিয়ে যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন একজন পুলিশ সদস্য সরকারি হাসপাতালে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু তাকে জোর করে বের করে দেওয়া হয়। কিছু লোক লাঠি হাতে একটি পেট্রোল পাম্পের ম্যানেজারের কক্ষে প্রবেশ করে নগদ টাকা লুট করে। গাজায় সেনা অভিযান বাড়ানোয় ইসরায়েলের সিদ্ধান্তে হতাশ রাশিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন। তিনি জানান, গাজায় রকেট ও বোমা হামলার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেসামরিক প্রাণহানিও বেড়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। জাখারোভা বলেন, গত 3 দিনে গাজার বিভিন্ন অংশে অভ্যন্তরীণভাবে
অবৈধভাবে বাস্তুচ্যুতদের জন্য নির্ধারিত স্থান ও সামাজিক অবকাঠামোতে চালানো হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা হতাশ, যা অনিবার্যভাবে নিরীহ মানুষের প্রাণহানি ও নতুন ধ্বংসযজ্ঞ ডেকে আনছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা পরিস্থিতির স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথে সম্ভব। তিনি বলেন, এর জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং গাজা উপত্যকার জনগণের জন্য মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি ফিলিস্তিন সমস্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি ভিত্তিতে একটি ন্যায্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পরিবেশ তৈরি করতে হবে। জাখারোভ জানান, এই লক্ষ্যে পৌঁছাতে রাশিয়া তার অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 53,573 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। এরপর থেকে নতুন করে 3,427 জন নিহত এবং 9,647 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6। ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 6 জন সেনা নিহত, 10 জন আহত হয়েছেন। বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা জানায়, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এতে 20 জন প্রশিক্ষক সহ 70 জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে। রাশিয়া এই হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত আনার দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলছে, একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে। সূত্র রয়টার্স ও বিবিসি। ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরো বাড়াচ্ছে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধের সময়সীমা আরো 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অথবা আগামীকাল এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপর বিমান সেনাদের কাছে একটি নোটিশ জারি করা হবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে আকাশ সীমার উপর নিষেধাজ্ঞা 1 মাসেরও বেশি আরোপ করা যাবে না, যার ফলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানো প্রয়োজন। এই মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পেহেলগাম হামলার পর ভারত উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তান ভারতীয় আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই নিষেধাজ্ঞা বাণিজ্যিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য। এপ্রিল মাসে পেহেলগাম হামলার পর 2 পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই বর্ধিতকরণ করা হয়েছে। ভারত 23 এপ্রিল একতরফাভাবে পাকিস্তানি বিমানের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দেয়, যার পরের দিন ইসলামাবাদ থেকেও পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি ব্যবস্থা নেয়। পরে 6 থেকে 7 মে ভারত পাকিস্তানের একাধিক শহরে বিনা প্রচারণায় আক্রমণ শুরু করে। এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং 10 মে বিভিন্ন অঞ্চলে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।